আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মিটির এই কথাই বিষাদার হতাশা ছিল। খুব খারাপ লাগলো শেহজাদের। মামাকে তেমন একটা কাছে পাইনি, দূর দেশে থাকেন তিনি। সেই থেকেই আমি একাকিত্বে এবং ডিপ্রেশনে ভুগে কিছুটা জেদি হয়েছি। সবার বাবা মা সবাইকে কত আদর করত, মিলেমিশে স্কুলে নিয়ে আসতো, আর আমাকেই একা পথ চলতে হতো। আমার জীবন এবং ক্যারিয়ার গড়ার জন্য অনেক স্ট্রাগল করেছি। জানেন, পারিবারিক সুখ শান্তি বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারে থাকা কিছু নিচু মানসিকতা সম্পন্ন সদস্যদের কারণেই নষ্ট হয়। তেমনটা আমাদেরও হয়েছিল। পারিবারিক যন্ত্রণা, অশান্তি দিন দিন একটি মানুষকে ভেতর থেকে মেরে ফেলে, তেমনটা আমাকেও। তবে জানেন, একটা নির্দিষ্ট বয়সে আসার পর বুঝতে পারলাম, কিংবা বোঝা যায়, মা ছাড়া আসলেই দুনিয়াতে কেউই আপন নয়। আমার কাছে মনে হয় যে মা ছাড়া কোথাও কেউ নেই। বলি দীর্ঘশ্বাস ফেলো, ফের বলতে লাগলো। এরপর সেখান থেকে ভালো রেজাল্ট করার পর ভাবলাম বাসা থেকে পড়াশোনা করব, আর বাবার কাছ থেকে দূরে থাকবো না। অনেক তো থাকলাম, ভাবলাম মতিঝিলের কোনো ভালো একটা কলেজে ভর্তি হব, কিন্তু মায়ের জন্য বাসায় থাকা সম্ভব হচ্ছিল না। মা আরও বেশি আমার উপর চওড়া হয়। শেষে আমার আপন মামা আমাকে উত্তর রাজক মডেল কলেজে ভর্তি করান। মামা আমাকে হলে থাকতে দেননি, কারণ হলের মেয়েরা এক একজন এক এক মানসিকতার। আরও আমি যেহেতু জেদি, তাই ভয় পেতেন, ভাবতেন বনিবনা হবে না। আচ্ছা যাক, বললে সে অনেক কথা, আর বিস্তারিত নাই বা বললাম। যারা হলে থেকে পড়াশোনা করেছে কেবল তারাই বুঝবে। এবার কলেজ বন্ধ হওয়ায় এবং সামনে যেহেতু ফাইনাল এক্সাম, তাই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি। এক্সামের চক্করে পড়লে তো আর আসা সম্ভব না, তাই ভাবলাম দুদিন থেকে চলে যাব। কিন্তু আমার থাকাটা মায়ের পছন্দ হচ্ছিল না। রাতে কিছু একটা নিয়ে আব্বুর সাথে ঝগড়া লেগে হেল্পিং হ্যান্ডকে মারধর করতে লাগলেন। আমি গিয়ে ছোটানোর চেষ্টা করলাম তাকে রেখে। এবার মা আমার গায়ে হাত তুলতে নেয়, তখন বাবা ধরে ফেলেন। এরপর শুরু হয় আরেক ধাপ ঝগড়া। মায়ের অকথ্য ভাষায় বকাবকি আর আমার গায়ে হাত তুলতে নেয়ার বিষয়টি আমাকে খুব পীড়া দেয়। তাই আমি রাগ করে বৃষ্টির মধ্যে বাসা থেকে বেরিয়ে ছাদে চলে যাই এবং ওখানে প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টিতে ভিজে আমার নিজের মায়ের শূন্যতায় কান্নাকাটি করতে থাকি। কিছুক্ষণ পর আপনি এসে আমার সামনে দাঁড়ান। কিছু জিজ্ঞেস করতেই আমি ভয় পেয়ে ঘাবড়ে যাই এবং অসতর্কতাবশত সেন্সলেস হয়ে পড়ি। তারপরের ঘটনাগুলো তো আপনার জানা। বলে আবারও থামলো, দম নিল একটু, ফের বলতে লাগলো। যা বলার জন্য এত কিছু বললাম তা হলো, এই বাসাটা মামার চাপে পড়ে আব্বু কিনেছেন। এখানে মামা আর আব্বুর টাকা দিয়ে কেনা। আমি একা থাকি এখানে। আব্বু সপ্তাহের 3-4 দিন এসে থাকেন। আমার নানা নানু নেই, খালাও নেই, শুধু আপন একটা মামা আছেন। তিনি আমেরিকা থাকেন সপরিবার নিয়ে, দেশে তেমন একটা আসেন না। আমার পড়াশোনার খরচ এবং ভরণ পোষণ মামাই সব দেন। এজন্যই বলছি, আলাদা বাসার প্রয়োজন নেই। আর আমার বাসা মানে আপনার, আপনার মানে আমার। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক আর অর্ধাঙ্গিনী। কেন বলা হয়েছে বুঝতে পারেন না? মিটির শেষাক্ত কথাগুলো বিশ্বাস হলো না শেহজাদের। হঠাৎ এত পরিবর্তন, মানে মিঠিকে ঠিক বোঝা যাচ্ছে না। কাল রাতের আচরণ আর এখনকার আচরণে কত ডিফারেন্ট। জানেন, সেই ছোট থেকেই বাবা এবং মামার থেকে শুনে আসছে আমাকে অনেক দূরে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, করছি। আজ আর আমি সেই ছোট্ট মেয়েটা নেই। দেখতে দেখতে প্রায় 17 বছর অতিক্রম করে 18তে পা দেব। জানেন, একদিন আড়াল থেকে আমি শুনলাম আমার বাবা এবং সৎমায়ের কথা। মা বাবাকে বলল, কিছুই হবে না অত পড়াশোনা করিয়ে, কোনো লাভ নেই। মেয়ে মানুষের এত পড়াশোনা করে কী লাভ? সেই সেই শ্বশুর বাড়িতে গিয়ে হাঁড়ি পাতিলেই মাজতে হবে। এক্ষুনি ওর পড়াশোনা বন্ধ করে দিন। তা শোনা মাত্রই বাবা বলেছিল, আমার মেয়ের চেষ্টা মনিরা, ওকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু কোথায় আর সুযোগ? বাড়ি ছাড়াই হতে হলো। একটা দীর্ঘশ্বাস ফেল মিঠি। জানেন, অনেক সময় আমাদের আশেপাশে এরকম হাজারো মিঠির ছোট বড় স্বপ্নগুলো পরিবারের টানে অসম্পূর্ণই রয়ে যায়। মিঠির কথাগুলো শুনে খুব খারাপ লাগলো শেহজাদের। মিঠির শেষাক্ত কথাগুলো মন্দ নয়। মলিন হাসলো মিঠি। শেহজাদকে নিশ্চুপ দেখে বলল, যান, বাজার করে নিয়ে আসুন। স্বামী হিসেবে আপনার দায়িত্ব, কর্তব্য, অধিকার রয়েছে বউয়ের প্রতি।
মিঠি না বলেও সে বাজার করে দিয়ে যেত, কিন্তু মিঠির স্বাভাবিকতা কেমন যেন। আবার বলছে ফ্রেন্ডরা আসবে, হঠাৎ ভাবলো তাকে ইনসাল্ট করবে না তো তাদের সামনে। এই মেয়েকে তো চেনা যায় না, এক একবার এক এক রূপ। ভয় পেল শেহজাদ, চিন্তিতও হলো। মিঠি বাজারের লিস্ট ধরিয়ে দিল, বেরোতে নাই শেহজাদ। এই শুনুন। হ্যাঁ। একটা খাম ধরিয়ে দিল হাতে। এটা কি? বাজার করবেন তো? টাকা দিলাম। লাগবে না, আমার কাছে আছে। বাড়াবাড়ি করবেন না, আজ কিন্তু অনেক বাজার। এত টাকা আপনার কাছে নেই হয়তো। আছে। আচ্ছা, থাকলে পরে খরচ করা যাবে তো, এখন এটা নিন। লাগবে না। খামটা রেখে গেল শেহজাদ। মিঠি খুশি হয়, তবে খামটা রেখে যাওয়ার নয়, শেহজাদের পার্সোনালিটি দেখে। একটা রিক্সা নিয়ে শেহজাদ চলে গেল বাজার করতে। মিঠি বিছানায় শুয়ে শেহজাদের বলা কথাগুলো ভাবতে লাগলো। আসলেই কি সে মানুষটার প্রেমে পড়েছে? প্রশ্ন করলো নিজেকে। টের পেল তার বুকটা ধুকপুক করছে। প্রেমে পড়লে বুঝি এমন অনুভূতি হয়? হেসে উঠল, মুখ ঢেকে ফেল মিঠি। অনন্যা এসে পাশে বসলো। কিরে, তুই দেখি ভীষণ খুশি। কই না তো। আচ্ছা, খালা কি করে? মশলাপাতি বেল করছে। তুই তো আবার তাজা মশলা বাটা ছাড়া আর কোনো রান্নাই খাস না। মাটন দিয়ে কি রান্না করবে? মাটন বিরিয়ানি করলে হিন্দু মুসলিম সবাই খেতে পারবে। আর রাতের জন্য গরুর মাংস আনতে বলেছি। চিকেন বিরিয়ানি ভালো লাগে না। বা পারসা আর প্রিয়াও আসবে, ওরা কি মাটন খাবে? না খাওয়ার কি আছে, ওরা তো আবার খ্রিস্টান। খাবে। আর কি করবি? গলদা চিংড়ি, ইলিশ, ডিম, চিকেন কাবাব আর ক্যাসুনাট সালাদ, বাঁধাকপির সালাদ করে নিবি। আর দধি এবং কোক। আর বেশি কিছু করতে পারবো না, এইসব করতেও অনেক সময় লেগে যাবে। আমিও সেটাই ভাবছি। ওয়েলফুড থেকে একটা চকলেট ভ্যানিলা স্পঞ্জ কেক আনতে বলেছি, সেই সাথে ওয়েলফুডের শুকনো রসমালাই, কালো জাম আর মতিচুর লাড্ডুও আনতে বলেছি। ভালো হয়েছে, ওরা আবার মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, এজন্যই। ও শোন, খালাকে বল বিরিয়ানির সাথে খাওয়ার জন্য জর্দা করতে। আমি বাসমতি চাল আনতে বলেছি। ওয়াও, বাসমতি চালের জর্দা হবে? হ্যাঁ। তাহলে যাই, কাজে লেগে পড়ি। মোরব্বাগুলো কেটে রাখ অনন্যা। এই শোন, বাসায় কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম আছে, কিন্তু টক দই, পোস্তদানা, কিশমিশ আর কাজু বাদাম নাই মিঠি। লিস্টে লিখে দিয়েছি। তাজা আদা আনতে বলেছিস? হ্যাঁ। একটা আইসক্রিম আনতে বলে দে। তখন বলিসনি কেন? তখন তো খেতে ইচ্ছে করেনি। আচ্ছা আসুক, পরে বলবো। মিঠির বাসার সবকিছুই অনন্যার নখ দর্পণে। কোথায় কি আছে না আছে সব অনন্যার মুখস্থ। বলা যায় অনন্যাও মিঠির পরিবারের একজন সদস্য। অতঃপর রহিমা খালার সাথে দুজনের কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর ওদের বান্ধবীরা সবাই চলে এসেছে। সবার সামনে কুশলাদি বিনিময় করলো দুজনে। মিঠির বিয়ের কথা জিজ্ঞেস করে ওকে পাগল বানিয়ে ফেল ওরা। সব অ্যান্সার এখন বসে বসে অনন্যা দিচ্ছে। মিঠি চুপ করে বসে আছে। সব বাজার সদাই করে রিক্সা থেকে নামলো শেহজাদ। উপর থেকে লক্ষ্য রাখছিল মিঠি অনন্যা। শেহজাদ নামতেই মিঠির হাত ধরে নিচে নেমে পড়ল দুজনে। এত এত বাজার সদাই করেছে সে, দুজনেই অবাক। লিস্টের বাইরে গিয়ে বাজার করেছে। বাসার কেয়ারটেকার আঙ্কেল সব উপরে নিয়ে আসছেন এক এক করে। অনন্যার হাতেও কিছু, মিঠিও কিছু নিল হাতে। শেহজাদ ঘেমে নেই একাকার। ঘমর্দ মুখটা দেখতেই ভীষণ মায়া হলো মিঠির। তবে মিঠিকে নিচে আসতে দেখি শেহজাদে ভীষণ রাগ হলো। কিছু জিজ্ঞেস করলো, উত্তর করলো না। মিঠি ঠিক বুঝতে পারলো না কিছু। অতঃপর বাসে আসতেই অনন্যার বান্ধবীরা শেহজাদকে দেখেই স্তব্ধ হয়ে হাঁ করে তাকিয়ে রইল। বিব্রত বোধ করলেও শেহজাদ স্থির রইল। ওরা এসে শেহজাদের সাথে কুশলাদি বিনিময় করলো। ভদ্রতার সহিত শেহজাদও কুশলাদি বিনিময় করলো। তবে কলেজের ক্রাশগাল এবং ভয়ঙ্কর পুরুষ বিদ্বেষী মেয়ে হঠাৎ মিঠির স্বামী এমন হবে ভাবতে পারেনি কেউ। শেহজাদ ফ্রেশ হওয়ার জন্য রুমে ফিরতেই সবার মুখে কুলুপ এঁটে বসে রইল। মানে এটা ঠিক কিসের প্রেমী বলো, মিঠির মতো এত সুন্দরী মেয়ে। অনন্যা তো বলে দিল লাভ ম্যারেজ। মিঠি স্বাভাবিক, শেহজাদ কালো, এ নিয়ে তার কোনো অভিযোগ নেই। সাদা কালো আল্লাহই বানিয়েছে। শেহজাদের গায়ের রং কিংবা বয়স নেই মিঠির কোনো আক্ষেপ নেই। শেহজাদ ধনী নাকি বড়লোক কিংবা কত টাকার মাইনে পায় সেটাও মিঠি জানতে চায় না। তবে একটা জিনিস মিঠি মানতে পারে না, শেহজাদের প্রথম বিয়ে এবং সন্তান জন্মদানের অক্ষমতা।
হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল শেহজাদ। বর্ষাকাল হলো, আজ মাত্রা অতিরিক্ত গরম পড়েছে। কলের পানিও টাটকা গরম হয়ে আছে। বেডের উপর বসতেই মিঠি এলো। তাকালো না শেহজাদ। মিঠি বুঝতে পারলো না শেহজাদ কেন রেগে আছে। আপনি কি রেগে আছেন? হ্যাঁ। কেন? নিচে কেন গিয়েছো? তো কি হয়েছে? কি হয়েছে মানে? না বললে কিভাবে বুঝবো? মিঠিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো। একবার নিজের দিকে দেখো। নিজেকে দেখলো মিঠি। কই কিছুই তো হয়নি। রাগ হলো শেহজাদের। এইসব কি পড়েছো? আমি সব সময় এই সব পড়ি। বসার মধ্যে পড়ো ভালো কথা, বাইরে এইসব পড়ে কেন গেলে? সব সময়ই তো যাই। কেয়ারটেকার রিক্সাওয়ালা তোমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছিল খেয়াল করেছিলে? কিছু বললো না মিঠি। তোমাকে এইভাবে দেখলে যে কোনো পুরুষের কামনা জাগবে, শুনতে খারাপ লাগলেও সত্য। চুপ রইল মিঠি। যাও দ্রুত সালোয়ার আর শরীরে ওড়না জড়াও। আমার সামনে ব্যতীত কারো সামনে তুমি এইসব ড্রেস পরতে পারবে না, স্ট্রেইট বলে দিলাম। সেদিন রাতেও তুমি এইভাবে বের হয়েছো, রাগ হলেও কিছু বলিনি। কথা বাড়ালো না মিঠি। বিরক্তকর চোখে তাকালো শেহজাদ। আসার পর থেকে লক্ষ্য করেছে মিঠি মিনমিনি ফ্রক পরছে, স্কার্ট পরছে। ফকফকা সাদা ডবল উড়ো দুটো বেরিয়ে থাকে। কতটা আবেদনময়ী দেখাই সেটা জানে মেয়েটা। নতুন বিয়ে হয়েছে বিধায় অনাধিকার চর্চা হবে বলে কিছু বলেনি এই 2 দিন। আজ তো সোজা নিচে নেমে গেল। কোনোদিন খালি বাসায় পেয়ে কে কি করে বসে। মিঠিকে নিয়ে শেহজাদের ভয় হচ্ছে এখন। এই কেয়ারটেকারকেও সুবিধার বলে মনে হচ্ছে না। একটা একরঙা সালোয়ার আর ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল মিঠি। কিছুক্ষণ পর এক গ্লাস দইয়ের শরবত করে আনলো। নিন, ভালো লাগবে, লেবু দিয়েছি। রাগ হলো নিজেকে দমালো। নির্লিপ্ত হাত থেকে নিয়ে পান করতে হঠাৎ অনন্যা এলো। দুলাভাই প্লিজ একটু হেল্প করুন না। বলো। বাসায় স্টার অ্যানিস, অখরোট আর কেওড়া জল শেষ হয়ে গিয়েছে। প্লিজ একটু এনে দিন। বিরিয়ানিতে স্টার অ্যানিস না দিলে ঘ্রাণটা আসবেই না। দিচ্ছি। তখন বলিসনি কেন লাগবে? মনেই ছিল না। তপ্ত শ্বাস ফেল মিঠি। দুলাভাই আসার সময় একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসবেন। আচ্ছা, আর কিছু লাগবে? না। বেরিয়ে গেল শেহজাদ। ওরা হল রুমে এলো। টুম্পা বলল, বাহিরে কি গরম পড়েছে, এই গরমে ওনাকে আবার পাঠানোর কি দরকার ছিল অনন্যা? আরও স্বাস্থ্যবান মানুষ কোন সময় হিট স্ট্রোক করে বসে। কিছু হবে না। অনন্যার চিন্তা না হলেও হিটস্ট্রোকের কথা শুনতে মিঠির চিন্তা হলো এবার। সত্যি এবার খারাপ লাগছে। আজ ঢাকায় মাত্রা অতিরিক্ত গরম পড়েছে। অনন্যাকে কিছু বলাও যাবে না, মনে কষ্ট পাবে। মিঠিকে আনমনা দেখে শ্রুতি বলল, তোর হাজবেন্ড এত কালো? মানে কিভাবে মনে ধরলো তোর? কালো বলে কি মানুষ না? তা বলিনি, কিন্তু তুই তো একটু অহংকারী ছিলি এই ব্যাপারে। কোনো ছেলেকেই পাত্তা দিতি না, বলা যায় ভয়ঙ্কর রকমেরই পুরুষ বিরোধী। যাকে পাত্তা দিয়েছি তাকে জামাই বানিয়ে ছেড়ে দিয়েছি। অনন্যা বলল। কয়েকদিন পর বাবা নিয়ে ছেড়ে দিবে। মুখটা মলিন হয়ে গেল মিঠির। সে ভাগ্য কি তার আছে? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পৃথিবীতে সবই কি সব পাই? একদম না। আবার পেলেও হয়তো পাই। শ্রেয়া বলল, তবে তোর হাজব্যান্ড একটু বেশিই কালো, আরো বয়স্ক বলে মনে হলো। ভুঁড়িও একটু কেমন বের হয়ে গেছে। অনন্যা বলল, ভুড়িতে মাথা রাখতে মুখ উঁচতে অনেক আরাম। আমিও বুড়িওয়ালা ছেলে দেখেই বিয়ে করব। চট করে অনন্যার দিকে তাকালো মিঠি। তুই কিভাবে জানিস ভুঁড়িতে মাথা রাখতে আর মুখ গুজতে আরাম? আরে একটু ইমাজিন করেছি। কাকে নিয়ে? তোকে আর তোর স্বামীকে। অসন্তুষ্ট হলো মিঠি। নাকি অনন্যা নিজেকে শেহজাদের সাথে ইমাজিন করছে? বুক কাঁপতে লাগলো মিঠির। অনন্যা শেহজাদকে কেড়ে নিবে না তো? শেহজাদ নিজেও থাকতে চায় না অনন্যার জন্য। মহা চিন্তায় পড়ল মিঠি। গোপিকা বলল, বাহ অনন্যা, দারুণ, এগিয়ে যা। তোরা সবাই ভুঁড়িওয়ালা ধরে বিয়ে করছিস, কেউ প্রেমে পড়ে বিয়ে করছে। আমরা বাকি থাকবো কেন? আমরাও আজকে থেকে ভুঁড়িওয়ালা বর খুঁজতে রোডে নামবো। টুম্পা বলল, মাইকে অ্যানাউন্সমেন্ট কর যা। তুই কর। তুই কর। তুই কর। গায়ত্রী বলল। থাম তোরা। শ্রেয়ার পূর্ব কথাই মিঠি বলল, তুই মুসলিম হয়েও জানিস না আমাদের সাহাবী বিল্লাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু কালো ছিলেন, কিন্তু আল্লাহ পাক ওনাকে অনেক পছন্দ করতেন। ওনার রূপ দেখে নয়, ওনার আখলাক চরিত্র ত্যাগ দেখে। জানতাম না, মাত্রই জানলাম। তবে তোর হাজব্যান্ডের মাঝে যদি এমন গুণ থাকে, অবশ্যই ওনাকে উচ্চ মাপের দান দিবে আল্লাহ।
হ্যাঁ ঠিক। অনন্যা বলল। কালো হয়েছে কি হয়েছে? আল্লাহর কাবা ঘরের গিলাফ ও কালো রঙের। আর উনি মানুষটা কালো হলেও নিরহংকার, অমায়িক। ওনার মাঝে কোনো অহংকারই নেই, দেখিনি। তিনি খুব ফ্রেন্ডলি, আর দেখলে বোঝাই যায় না উনি খুব সাধারণভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। আশা বলল। কালো বলে তোর মন খারাপ হয় না? কালো বলে কোনো কথা না, আমার মন খারাপ হয় না এতে। উনি আমার মন ভালো রাখতে পারেন, নামাজ পড়েন, ওনার চরিত্র ভালো এবং সৎ পথে চলেন, এটাই আমার কাছে অনেক। ওনাকে আমার সাদিও মানের মতো ভালো লাগে। গোপিকা বলল। মিঠি, তুই সাদিও মানের খেলা দেখেছিস? হুম। আমারও খুব পছন্দের। গম্ভীর হলো মিঠি, হঠাৎ বলতে শুরু করলো। জানিস, এই সমাজটা আক্ষরিক অর্থে চরম বর্ণ চরম বর্ণবাদমুখী। বাসার কাজের বুয়া থেকে শুরু করে ঘরের বউ পর্যন্ত সব জায়গায় সাদা চামড়ার জয় জয়কার। যে ছেলেটার দাঁত ছাড়া বাকি সবটাই কালো, সেও বিয়ের সময় সাদার নেশায় ডুবে থাকে। আবার যে মেয়েটা দেখতে কুচকুচে কালো, সেও চামড়াটাকে আর একটু সাদা হিসেবে উপস্থাপন করতে মরিয়া হয়ে লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি সহ বিভিন্ন প্রসাধনীর দ্বারস্থ হয়। অথচ সাদা অথবা কালো সবই হয়েছে উপরওয়ালার ইচ্ছায়। যেহেতু চামড়া নয়, বরং তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার মর্যাদা বৃদ্ধি করবেন, তাই চামড়ার রং তো আল্লাহর কাছে মূল্যহীন, যদিও আমাদের কাছে তা অমূল্য সম্পদ। আমাদের সমাজে বিবাহগুলির দিকে তাকালে আমরা দেখতে পাই, ছেলে কিংবা মেয়ে কেউই ধার্মিকতাকে প্রাধান্য দেয় না, বরং তাদের কাছে চামড়ার প্রলেপটাই আসল। কেননা আমাদের সমাজপতি ও আমাদের অভিভাবকরা আমাদেরকে শিখিয়েছে সাদা মানেই সুন্দর। যদি কেউ ধার্মিকতা দেখে কোনো কালো মেয়েকে বিয়ে করে ফেলে, তাহলে ওই মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে পাড়া পড়শির কত যে তিরস্কার শোনা লাগে, তা ভুক্তভোগীরাই ভালো বলতে পারবে। আচ্ছা, আমরা বাঁচবো কয়কাল? শুধু দেহের ওপরের সাদা প্রলেপটাকেই কেন এত প্রাধান্য দিচ্ছি? আমরা যদি সাদাকে প্রায়োরিটি দেই, তাহলে তা হয়তো পেয়ে যাব, কিন্তু তাকওয়াবান পাবো কিনা সন্দেহ আছে। আর যদি তাকওয়াকে প্রায়োরিটি দেই, তাহলে সাদা না পেলেও দিনদারিত্ব পেয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার বহু কালো মানুষ তাকওয়া দিয়ে ভুবন আলোকিত করেছেন, পক্ষান্তরে তাকওয়াহীন বহু সাদা মানুষ হারিয়ে গেছেন অন্ধকারাচ্ছন্ন কূপে। সুতরাং বাহ্যিক সৌন্দর্য কখনোই অন্তরের সৌন্দর্যের প্রতীক হতে পারে না। যেহেতু পরকালে সৎকর্মশীল মুমিনদের চেহারা হবে উজ্জ্বল, যদিও দুনিয়াতে হাবশি কালো ছিল, আর পাপীদের চেহারা হবে বিভৎস কালো, যদিও দুনিয়াতে তার সাদা চামড়ার ঝলকানির প্রশংসায় লোকেরা পঞ্চমুখ ছিল। তাই এ সকল ক্ষেত্রে কষ্টসাধ্য হলেও গায়রুল্লাহর সন্তুষ্টি ছেড়ে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের সবার মনে রাখতে হবে, কালো উপর সাদার কিংবা অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনারবদের উপর আরবদের শ্রেষ্ঠত্ব নেই, আরবদের উপরেও অনারবদের শ্রেষ্ঠত্ব নেই, নেই সাদার উপর কালোদের শ্রেষ্ঠত্ব, অথবা কালোর উপর সাদাদের শ্রেষ্ঠত্ব, শুধু তাকওয়াতে। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কাউকে নিয়ে উপহাস করতে শক্তভাবে নিষেধ করেছেন। হতে পারে যাদেরকে উপহাস ও তাচ্ছিল্য করা হচ্ছে, তারা আল্লাহর নিকট তোমাদের থেকে উত্তম। এরপর আল্লাহ তাআলা বলেন, অনুরূপ কোনো মহিলা অপর মহিলাকে তাচ্ছিল্য করবে না। হতে পারে তাচ্ছিল্যকৃত মহিলা তোমাদের চেয়ে আল্লাহর নিকট উত্তম। এই আয়াতে মহিলাদেরকে বিশেষভাবে দ্বিতীয়বার উল্লেখ করা হয়েছে, যদিও আয়াতের প্রথম অংশের দ্বারাই মহিলা পুরুষ সকলে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তারপরেও মহিলাদের ব্যাপারটা বিশেষভাবে উল্লেখ করার কারণ আল্লাহ তাআলাই বেশি জানেন। অতঃপর আরও কিছু কথা না বললেই নয়। সাদা কালো আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব। মানুষকে ঘৃণা করা সঠিক নয়। যদি কাউকে বলা হয় তুমি একজন কালো মানুষ সৃষ্টি করে দাও, তুমি পারবে না, তাই মানুষকে ঘৃণা করা উচিত না। মানুষের দাম সৌন্দর্য আর টাকা পয়সা দিয়ে নয়, মানুষের দাম আকীদা, এখলাস, চরিত্র দিয়ে। উনি কালো হলেও ওনার ফেস কাটিং সুন্দর, মায়াবী, আর শঙ্খের মতো শুভ্র। ওনার দাঁতগুলো অনেক সুন্দর, ওনার হাসিও অসাধারণ। বেশিরভাগ কালো মানুষের মন ভালো হয়,
আল্লাহর সৃষ্টি কালো হোক কিংবা সাদা হোক, সবাইকে সমান চোখে দেখা উচিত। কালো তো আমাদের পবিত্র কোরআনের আয়াত, অথচ আমরা তো কোরআনকে বুকে রাখি। আমার কাছে ওনার সম্মানও ঠিক তেমন। কালো জাতিকে আমি পছন্দ করি, কারণ হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুয়ের বংশধর। মন সুন্দর হলে সব কিছুই সুন্দর। উনি হচ্ছেন হীরা, বাকিরা সব কয়লা। হীরা কয়লা কি কখনো একসাথে মিশতে পারে? মোটেও না। ব্ল্যাক ডায়মন্ড ইজ ভেরি এক্সপেন্সিভ। শ্রেয়া বলল। ব্ল্যাক ডায়মন্ড? তিনি আমার ব্ল্যাক ডায়মন্ড, কালো চাঁদ, কালো মানিক। সত্যি বলতে যুক্তি দিয়ে এতগুলো কথা বলাই ওরা হাসার বদলে মুগ্ধ হলো। এতদিন কালো মানুষকে ঘৃণা করলো, আজ সত্যি সেটা মন থেকে চলে গিয়েছে। কোমল হলো সবাই। জানিস, সবার আগে আমরা হলাম মানুষ, তার চেয়েও বড় কথা আমরা হলাম এক আল্লাহর বান্দা। মহান আল্লাহ যাকে যেই রকমভাবে পছন্দ করেন তাকে সেই রকমভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ চাইলেই কিন্তু কোনো মানুষ বানাতে পারবে না, তাই কাউকে ছোট করে না, সম্মান দিয়ে কথা বলা উচিত। মানুষের অবয়ব দেখে সৌন্দর্য বিচার না করে আচার আচরণ দেখে সৌন্দর্য বিচার করা উচিত। ওরা সবাই একসাথে বলে উঠল, ঠিক বলেছিস মিঠি। এতদিন আমরা চোখ আর বিবেক থাকতেও অন্ধ ছিলাম, কালো মানুষকে ঘৃণা করতাম, কিন্তু আজ সত্যি তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। মৃদু হাসলো মিঠি। হঠাৎ শেহজাদ বাসায় ঢুকলো, ডোর ভেড়ানো ছিল। শ্রেয়া উঠে গিয়ে বলল, দুলাভাই এসেছেন? মৃদু হাসলো শেহজাদ। হ্যাঁ। আমার কাছে দিন দুলাভাই, আমি আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। শ্রেয়ার হাতে দিতেই রেখে দিল। মিঠি বলা সব কথা শুনেছে শেহজাদ। মন থেকে অজান্তে সম্মান চলে এলো। মিঠি খারাপ মেয়ে নয়, তবে একটু রাগী, এটাই। টুম্পা বলল, দুলাভাই আসুন গল্প করি, পরিচয় হই। মিঠির দিকে তাকালো শেহজাদ। বউটা তো আবার বেলুনের মতো ফুলে যাবে। ইশারা দিল মিঠি। মৃদু হেসে সোফায় বসলো। ওরা শেহজাদকে ঘিরে বসলো। টুম্পা বলল, দুলাভাই একটা কথা জিজ্ঞেস করি। বলো। মিঠির সাথে আপনাদের কিভাবে প্রেম হয়েছে? প্লিজ আমাদেরকেও আপনাদের লাভ স্টোরি বলুন, একটু শুনি। শেহজাদ পড়ল মহা বিপদে। এখন বানিয়ে বানিয়ে সে কিভাবে কি বলবে। হঠাৎ আইডিয়া করলো, এমন একটা কাজ করবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। গলা পরিষ্কার করে মিষ্টি হেসে মিঠিকে শুনিয়ে শুনিয়ে জোরে বলতে লাগলো, সে অনেক বছর আগের কথা। তখন আমার পড়াশোনা শেষ হয়েছে, আমি ঢাকায় পড়াশোনা করেছিলাম। এরপর একটা জব পাই। হঠাৎ একদিন ভিকারুন্নেসা নুন স্কুলের পাশ দিয়ে যেতেই মিঠিকে দেখে প্রেমে পড়ে গেলাম। তখন বোধ হয় মিঠি ক্লাস 6-এ পড়ে। মিঠি খুব সুন্দর তো, তাই নজর আটকে গেল। তারপর ওর চোখ দেখতেই সেদিন আমার সর্বনাশ হয়ে গেছে। এরপর আমি দিন রাত ভাবতাম, না জানি ও আয়না কিভাবে দেখে। তারপর সময় পেলেই রোজ নিয়ম করে লুকিয়ে লুকিয়ে মিঠিকে দেখে আসতাম। কিন্তু মিঠি জানতো না। তবে আমি কখনো ওর সামনে আসিনি এই ভয়ে, কারণ আমি তখন প্রাপ্তবয়স্ক আর কালো। আর এত সুন্দর মেয়ে নিশ্চয়ই আমাকে পছন্দ করবে না। আর মিঠিও তখন বয়সে খুব ছোট ছিল। কিভাবে প্রপোজ করি? এইটুকুন মেয়ে তো আর প্রেমের পও বুঝবে না, আর নিজের বিবেকেও বাদ ছিল। সেই চিন্তায় আমি খেতে পারতাম না, ঘুমোতে পারতাম না। এক পর্যায়ে ডিপ্রেশনে চলে গেলাম। এরপর ভাবলাম আড়ালে থেকেই ভালোবেসে যাব, কখনো জানতে দেব না। সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। মিঠিও আস্তে আস্তে বড় হয়, আমিও তখন রোজ ওকে দেখতে যেতাম। আমার চোখের সামনেই হুট করে মিঠি বড় হয়ে যায়। এরপর এসএসসি পাশ করে, এরপর ইন্টারে ভর্তি হয়। আমিও হতাশা নিয়ে ওর জন্য অপেক্ষা করি। ভাবলাম জীবনেও বিয়ে করব না, মিঠিকে ভালোবেসে কুমার থেকে যাব। এরপর মিঠিকে দেখার জন্য ওদের বাসায় উঠি ভাড়াটিয়া সেজে। কিন্তু মিঠি কিছুতেই জানতো না। যদিও সে বাসায় থাকতো না, কিন্তু মনে এই ভেবে শান্তি পেতাম যে মিঠি নেই, কিন্তু মিঠিদের বাড়িতে তো আছি, এটাই অনেক। এরপর মিঠির স্কুলের কাছে জব নেই, দূর থেকে মিঠিকে দেখি। সেদিন মিঠি বাসায় যায় বেড়াতে। আমি হুট করে ওকে দেখে আবেগপ্রবণ হয়ে যাই এবং আমার ভালোবাসার কথা বলে দিই। অতঃপর লাজ লজ্জা ভুলে প্রপোজ করে ফেলি। কিন্তু ও আমাকে অবাক করিয়ে দিয়ে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আমি তো না চাইতেই বাউন হয়ে হাতে চাঁদ পেয়ে গেলাম। আবেগে দুঃখে মিঠিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। সব শুনে মিঠি সেদিন রাতে আমাকে বিয়ের অফার করে। আমিও আর দেরি করিনি, সাথে সাথেই বাসায় সবাইকে মানিয়ে বিয়ে করে ফেলি। এই হচ্ছে আমাদের লাভ স্টোরি। সবাই হাঁ হয়ে শেহজাদের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগলো, কত বছরের ভালোবাসা, একেই বলে নিঃস্বার্থ প্রেম। মিটি অন্যদিকে দাঁড়িয়ে শশার খোসা ছাড়াচ্ছে, কিন্তু কান শেহজাদের দিকে। শেহজাদ এমনভাবে বলল যে মিঠি মনে হচ্ছে সত্যি এটা
রিয়েল ঘটনা। তোলপাড় সৃষ্টি হলো মিঠির মনে। সত্যি কি শেহজাদ তাকে ভালোবাসতো? মিঠির মনে হচ্ছে শেহজাদ মিথ্যে বলেনি, হয়তো মিথ্যার ছলে সত্যি বলেছে তাকে বলতে না পেরে। আজ তার বান্ধবীরা না এলে জানতেই পারতো না। চলো করে উঠল মিঠির সুন্দর নয়নজোড়া। সব শুনে আবেগে সবার চোখে পানি চলে এলো। অনন্যার চোখ দিয়ে পানির স্রোত বইতে লাগলো। শ্রেয়াসা বলল, দুলাভাই আপনার বয়স এখন কত জানো? পুরুষ মানুষের বয়স আর মাইনে জিজ্ঞেস করতে নেই শালিকা। পিয়া বলল, আহা বলুন না দুলা ভাই প্লিজ। সামনের মাসে 37-এ পড়বে। ও গোপিকা বলল, দুলাভাই না ডেকে ভাইয়া বললেই তো পারিস। টুম্পা বলল, একদম না, উনি আমাদের ক্রাশকালের স্বামী অর্থাৎ জাতীয় দুলাভাই, তাই ওনাকে দুলাভাই বলেই ডাকবো। এরপর সবাই আরো কিছুক্ষণ গল্প গুজব করলো। তবে দূর থেকে বারবার তির্যক চোখে তাকালো মিঠি। ভালো লাগলো না তার বান্ধবীদের সাথে শেহজাদের এত আন্তরিকতা। কথা বলার ফাঁকে সবাইকে আইসক্রিম, কেক, ফলমূল, জুস সব দিয়ে গেল। খেতে খেতে নানান রকমের কথাবার্তা বলল। শেহজাদ খুব সহজে ওদের সাথে মিশে গেল। তবে সবাই এটাও বুঝতে পারল যে শেহজাদ কথাবার্তায় যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান। প্রতিটি কথা খুব সুন্দর করে যুক্তি দিয়ে শান্ত গলায় বলে। কালো বলে সবার মনের ভেতরের হীনমন্যতা থাকলেও সেটা শেহজাদের আচার আচরণ, কথাবার্তায় এবং ব্যক্তিত্বে দূর হয়ে গেল। অনন্যার মতো মুগ্ধ হলো সবাই। সত্যি কালো মানুষের মন সুন্দর মানুষের থেকেও হাজার গুণ সুন্দর। অতঃপর রান্না শেষ হলে সবাই একসাথে বসে কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে মিঠিকে ওর রুমে পাঠিয়ে সবাই শেহজাদের সাথে কিছু একটা পরামর্শ করলো। দূর থেকে সেটা দেখতে মিঠির ভীষণ জেলাস ফিল হলো। শেহজাদ আর তার বান্ধবীদের বিড়বিড় করে ইচ্ছে মতো বকাবকি করলো। শেহজাদ বুঝতে পারলো না বোঝায় ভান করে রইল। আসলেই হিংসুটে মেয়েটাকে একটু জেলাস ফিল করানোই দরকার, সাথে একটা শিক্ষা দেওয়ারও দরকার। মনের দুঃখে মিঠি নিজের বাবার রুমে গিয়ে ডোর আটকে শুয়ে রইল। কিছুক্ষণ পর দেখলো ওরা শেহজাদকে নিয়ে বাইরে চলে গেল। এই অনন্যা ফাজিল মেয়েটাও ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। যার সময় তাকে একটু সাধলো না। মেয়েটির খুব কান্না পেল। শেহজাদকে অকাট্য ভাষায় বকতে লাগলো, সাথে তার বান্ধবীদের ইজ্জত রফা দফা করতে লাগলো। যাওয়ার সময় ওরা মিঠি যে রুমে ছিল সেই রুমের বাইরে দিয়ে সিটকানি আটকে চলে গেল। অতঃপর রাত 10টার দিকে বাসে ফিরল সবাই। রুমের ছিটকানি খুলতে দেখলো মিঠি শুয়ে শুয়ে কাঁদছে, চোখ মুখ ফুলে ঢোল। টুম্পা বলল, মিঠি তুই কাঁদছিস কেন? কিছু না, তোরা কোথায় গেলি? আর বলিস না, তোর এই হাবাগোবা জামাইটা এত হার কিপটে। কি করেছে? পিয়া বলল, বারে আমাদের ক্রাশ গার্ল খ্যাত মিঠি রানীকে পটিয়ে বিয়ে করেছে, অথচ আমাদেরকে ট্রিট দেবে না, তা কি করে হয়? এখন কি হয়েছে? পারসা বলল, চাইনিজ খেতে নিয়ে গেছি, তারপর ফুচকা খেয়েছি, তারপর হালিম, চটপটি, মানে যা আছে পছন্দের সব খেয়ে ছেড়েছি আজ। আর একদম সব টাকা ফিনিশ করে ফকির বানিয়ে ছেড়ে দিয়েছি। উনি এখন কোথায়? গোপিকা বলল, কোথায় মানে? তুই এত অস্থির হচ্ছিস কেন? বলছি উনি কোথায়? শ্রুতি বলল, সো হারকিপটে বিল দিতে না পেরে পালিয়ে গেছে। আজে বাজে কথা বলবি না। টুম্পা বলল, তোকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে। মানে ভয় পেয়ে পালিয়ে গেছে, আর যাওয়ার সময় তোকে ডিভোর্স দিয়ে গেছে। কারোর কথায় বিশ্বাস করলো না মিঠি। শেহজাদ এমন নয়। মিঠির বিশ্বাস শেহজাদ এমনটা করতেই পারে না। ভেজা গলায় ঠকিল। শ্রেয়াসা বলল, নে তুইও সাইন করে দে, তোকে আমরা ভালো একটা বর দেখে দিব। মানে? পিয়া বলল, বেশি কথা না বলে সাইনটা কর, তোর স্বামী অনন্যাকে নিয়ে পালিয়ে গেছে। মিথ্যা কথা। ওরা সবাই মিঠিকে ধরে জোর করে সাইন করালো। সাথে সাথে মিঠি সেন্স হারিয়ে ফেলো। শ্রুতি বলল, এটা কি হলো? পারসা বলল, এ তো দেখছি পুরাই সিরিয়াস। শ্রেয়াসা বলল, এটাই তো দেখতে পারছি। গায়ত্রী বলল, আমার মনে হয় ওরা সত্যি লাভ ম্যারেজ করেছে, এতে সন্দেহ নেই। আমরা আরো উল্টা সন্দেহ করছি। টুম্পা বলল, কথা সত্য। সেন্স ফেল মিঠির। নিবিনুবু চোখে তাকাতেই আবিষ্কার করলো সে শুয়ে আছে বিছানায়। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল ফুলে ফুলে সজ্জিত বেডে শুয়ে আছে। মিঠির মাথা কাজ করছে না। আচমকা দেখতে পেল ওর সামনে সবাই দাঁড়িয়ে আছে। নীরব রইল মিঠি। তার শরীর ভীষণ দুর্বল লাগছে। হঠাৎ উঠে বসলো। সম্পূর্ণ চেতনা ফিরতেই আবিষ্কার করলো সে নিজের রুমেই রয়েছে।
তবে বধূ সজ্জিত অবস্থায়। টুম্পা বলল, কেমন হয়েছে রুমটা সাজানো? হঠাৎ এইসব? তোকে বিয়ে দিয়ে দিলাম আমাদের কলেজের প্রখ্যাত ঝালমুড়িওয়ালার সাথে, অর্থাৎ যেটা আমাদের কলেজ গেটে বসে ঝালমুড়ি বিক্রি করতো। মানে? হ্যাঁ সত্যি। শ্রুতি বলল, একটু পরেই আসবে, বাসর করতে রেডি থাক। সব মাথার উপর দিয়ে গেল। লাইট অফ করে ওরা বেরিয়ে গেল। কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যে দেখলো সত্যি একটা মানুষ ঢুকছে। ঘাবড়ে গেল মিঠি। মানুষটা ওর সামনে এসে দাঁড়ালো। ওর দিকে ঝুঁকতেই আচমকা গলা চেপে ধরল মিঠি। এক পর্যায়ে বেডের উপর ফেলে বালিশ চাপা দিল মুখে। কিছুক্ষণ পর লাইট অন করে বালিশটা সরল। দেখলো শেহজাদ তাকিয়ে রয়েছে। তার মানে তাকে চিনতে পেরে ইচ্ছে করেই মিঠি এমনটা করেছে। মিঠির চোখে মুখে স্পষ্ট রাগ দৃশ্যমান। বেড থেকে নেমে যেতে নাই শেহজাদ হ্যাসকা টান দেয়। এত রেগে আছো কেন? বড় সাজার ইচ্ছে হয়েছে? ওই একটু। রাগে কাঁপতে লাগলো মিঠি। ফুচকা খান গিয়ে। আর ইউ জেলাস? আপনার দাদা জেলাস। আমার দাদা বেঁচে নেই, তবে থাকলে বোধহয় এত সুন্দর বউটাকে দেখলে জেলাস হতো। হাত ছাড়ুন। আসো, আসোটা সেরে ফেলি। লজ্জা করে না? লজ্জা গুলিয়ে খেয়ে ফেলেছি ফুচকার সাথে। ফনাতলা সাপের মতো হিসিস করতে লাগলো মিঠি। এই বুঝে এক্ষুনি চোবল মারবে। তুমি নাকি কান্না করেছো? কে বলেছে? তোমার মুখ। আমি ঘুমিয়েছিলাম তাই এমন দেখাচ্ছে। কান্না করার প্রশ্নই আসে না। ভাঙবে তবু মচকাবে না। শুনলাম সেন্সও হারিয়েছো। কি বলতে চান? তুমি জানতে আমি ছিলাম? না জানার কি আছে? আপনার আগে আপনার ভুঁড়িটা রুমে ঢুকেছে। ঠোঁট কাটা মেয়ে মুখ দিয়ে কিছুই আটকায় না। ভাবছি ভুঁড়িটা কমিয়ে ফেলবো। আপনার ইচ্ছে। নম পছন্দ করতো তাই কমাইনি। শেহজাদ জানে এখন সে শেষ। ও বেশ ভালো তো। রাগে কাঁপতে লাগলো মিঠি। আহলে জানে এখন কি করে বসবে। ভারী হিংসুটে মেয়ে একটা। তার জীবন বরবাদ করার জন্য এই মেয়েটাই যথেষ্ট। ইম্যাচুরড মেয়ে বিয়ে করলে যা হয় আর কি। লেডি ডায়না ইজ মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, বাট হার হাজব্যান্ড চিট হার। ফর অ্যানাদার ওম্যান বিউটি ক্যানট কন্ট্রোল আ ম্যান। হঠাৎ আমার ফ্রেন্ডদের সাথে আপনার এত মেশামেশি কিসের? নারী সঙ্গ ছাড়া থাকতে পারেন না? মানে? এজন্যই বোধ করি। মেঘ বলেছে যাব যাব। উপন্যাসে হুমায়ুন আহমেদ বলেছিলেন, পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে চোখে চোখে রাখতে হয়। কখন কিসে মুখ দিয়ে দেয় বলা যায় না। কথাটা একদম ঠিক। শুনতে হাস্যকর মনে হলেও কথাটা খারাপ বলেনি। শুধু তাই নয়, সমরেশ মজুমদারও বলেছিলেন, পুরুষ মানুষ চিতায় উঠেও যদি একবার চোখ মেলার সুযোগ পায় তবুও সেটা মেলবে নারীদের দিকে। এজন্যই এদেরকে বেঁধে গরু ছাগলের মতোই পাহারা দিয়ে রাখতে হয়। থুত, আন্দাজি কথাবার্তা। একদম না। কোথায় মিশামিশি করলাম? মেশামেশি না করলে ওরা এইসব সাহস কোথায় থেকে পায়? কোন সব? একদিনেই এত ফ্রেন্ডলি সম্পর্ক কিভাবে হলো? আবার ফুচকা, চাইনিজ এইসব খেতে যান, মতলব কি? আর ইউ জেলাস? তাহলে তো হয়েছিলই। মিঠিকে বুকের সাথে মিশিয়ে বলল। এজন্যই বোধহয় রবীন্দ্র ঠাকুরের চোখের বালি উপন্যাসের বিনোদনী বলেছিল, সোহাগের সঙ্গে রাগ না মিশেলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো। তোমার রাগ জেদ ভালোই লাগছে সুমিত্রা, মন্দ না। আদর সোহাগের সাথে একটু রাগ অভিমান না থাকলে কেমন পানছে পানছে লাগে। ন্যাকামি ছাড়ুন। তুমি আমার অভিমানের রং দেখোনি, তাই কথায় কথায় আঘাত হানো সুমিত্রা। চুপ হয়ে গেল মিঠি। নিজেকে ছাড়িয়ে বেড থেকে নামতে নেয়। শেহজাদ নামলো। মিঠিকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করালো। আয়নে নিজেকে দেখতেই অবাক হয়ে গেল মিঠি। কি সুন্দর করে বউ সাজিয়েছে তাকে। ছোটবেলা থেকে মিঠির অনেক শখ ছিল সে বিয়ের সময় অনেক সুন্দর করে বউ সাজবে, বেনারসি পরবে, কিন্তু তারও হয়ে উঠল না। কিরকম বিশ্রী একটা কাহিনীর মধ্যে দিয়ে তাদের বিয়েটা হয়েছে। কিন্তু এখন নিজেকে বধূ সাজে দেখতেই ভীষণ খুশি হলো। কি সুন্দর করে কুমকুম দিয়ে তার কপালে আট করেছে। ছোটবেলা থেকেই মিঠির কুমকুমের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিল। বিয়েতে কুমকুম দিয়ে সাজবে। ছোটবেলায় যে বাংলা সিরিয়ালে দেখতো ইন্ডিয়ান নায়িকারা কি সুন্দর করে বউ সাজতো কুমকুম দিয়ে, তেমন সাজ ওকেও অমন করে সাজিয়েছে। আজ মনের বাসনা পূর্ণ হয়েছে। মিঠির অনেক ইচ্ছে ছিল তার যদি মেয়ে হয় তাহলে একটা নাম রাখবে কুমকুম, আরেকটা নাম
ঝুমঝুম, কিন্তু তা তো আর হবে না। সব স্বপ্ন নিঃশেষ হয়ে গেছে। মলিন মুখে নিজের দিকে তাকাতে দেখল কি সুন্দর লাল টুকটুকে শাড়ি তার পরনে। মিঠির শাড়ির নাম তেমন একটা জানে না, সম্ভবত এটা মনে হচ্ছে খাদি জামদানি শাড়ি। তবে বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার শাড়িগুলো কোয়ালিটিতে একটু বেশি দাম হয়। শপিং মলে দেখেছিল একবার। বাহ, কি সুন্দর। মনে মনে বলল, হঠাৎ এইসব করার মানে কি? আমরা তো বরবধূ সাজিনি, তাই। তাছাড়া তোমার ইচ্ছেটা অপূর্ণ রাখতে মন চাইলো না। আপনি কিভাবে জানেন? প্রতিটি মেয়েই তো বিয়ের সময় বউ সাজতে চায়, তুমিও তার ব্যতিক্রম নও। কিন্তু আমাদের পরিস্থিতি ছিল অন্যরকম। শপিং কে করেছে? তোমার বান্ধবীরা পছন্দ করে দিয়েছে, আমি কিনেছি। শাড়িটাও কি ওদের পছন্দে? না, এই লাল টুকটুকে শাড়িটা একদম আমার পছন্দে কিনেছি। হঠাৎ ওরা সবাই রুমের ভিতর ঢুকে গেল। হক চুকিয়ে সরে গেল দুজন। টুম্পা বলল, আয়নার সামনে কি দেখা হচ্ছে? শাড়ি। পছন্দ হয়েছে তোর? মৌনও রইল মিঠি। ওরা শাড়ির ডালাগুলো নিয়ে ভেতরে ঢুকে সব মিঠির সামনে রাখলো। মিঠি দেখলো ডালার মধ্যে সব কাছের বক্সে করে সাজিয়ে রাখা। এত শাড়ি? দুলাভাই কিনেছে। তোর জন্য নাকি শাড়ি কেনা হয়নি? আয় দেখ। এগিয়ে এলো মিঠি। তোর জন্য বিয়ের বেনারসি কাতার নিয়েছি, সাথে একটা লাল টুকটুকে লেহেঙ্গা। কিন্তু ভাইয়া বললো জামদানি শাড়িটা একটু ব্যতিক্রম লাগবে, তাই সেটাই তোকে পরালাম। সবগুলো শাড়ি খুলে মিঠিকে দেখালো, এক একটা এক এক কালার। এত শাড়ির প্রয়োজন ছিল না। কে পরবে? শ্রুতি বলল, ভাইয়া কিনেছে, নিষেধ করেছিলাম, বললো বিয়ে তো একবারই। অনন্যা বলল, এক এক দিন এক একটা শাড়ি পরেই দুলাভাইকে দেখাবি, ব্যাস হয়ে গেল। মিঠিকে কোনো গয়না দেয়নি শিহজাদ, তাই নিজের পছন্দে সোনার গয়নাও কিনে দিল। এক এক করে ওরা ডালা ভর্তি কসমেটিক সহ সব এনে রুমে ঢুকাতে লাগলো। মিঠি ভাবতে পারেনি শিহজাদ কিংবা তার বান্ধবীরা এমন কিছু করবে তার জন্য। না, কেন যেন মিঠির চোখ জোড়া ভরে গেল জলে। এত কিছু পেয়ে নয়, প্রসাধনীর মধ্যে মিঠির বাংলাদেশের জিনিস তেমন একটা ব্যবহার করা হয় না। তার মামা সব পাঠিয়ে দেয় ওখান থেকে। তার নিত্য দিনকার ড্রেস থেকে শুরু করে ক্রিম লোশন হতে যাবতীয় জিনিস থেকে শুরু করে তার বাসায় ভাত খাওয়ার প্লেট চামচ হতে ম্যাট পাপোশ পর্দা হতে শতরঞ্জিটাও এবং তার কি কিচেনের লোশনি খুন্তি পর্যন্ত তার মামা ওই দেশ থেকে পাঠিয়ে দেয়। তার যত মশলাপাতি আছে, ওট সিরিয়াল পাস্তা সস ক্যাচআপ চিজ থেকে তার কফির মগটা পর্যন্ত সব কিছু তিনি কুরিয়ার করে পাঠিয়ে দেন। কিন্তু শিহজাদের থেকে এত কিছু পেতেই আবেগপ্রবণ হলো। নিশ্চয়ই সব কিছুই যত্ন করে কেনা, কেবলমাত্র তার জন্য। এত শপিং করার প্রয়োজন ছিল না, আমার সব তো আছেই। মামা তো প্রতি মাসে পাঠায়। শ্রেষা বলো, মামারটা আলাদা, স্বামীরটাও আলাদা। মামার জিনিসের দায়িত্ব কর্তব্য আর স্বামীর জিনিসের সব যত্ন মায়া আর ভালোবাসার ছোঁয়া মিশে থাকে। গোপিকা বলো, এত টেনশন করিস না। তখন সবাই মিলে এসব প্ল্যান করেছিস? টুম্পা বলো, না, ভাবলাম তোর স্বামীকে নিয়ে পালিয়ে যাব, কিন্তু ভাগে বোন ছিল না। মানে? তোদের ধর্মে তো একসাথে 4-5 বউ রাখা যায়। গোপিকা বলো, কিন্তু আমরা তো অনেকগুলো বান্ধবী, তাই ভাগে বোন ছিল না। শ্রেষা বলল, দুলাভাই অনেক কষ্ট দিয়েছেন, এখন আমাদের বকশিশ দিন, নয়তো আজ আর বাসর করতে দিব না। বাসর তো আরো আগে হয়ে গেছে শালিকারা। শ্রুতি বলল, হলে হয়েছে, সেটা আমরা দেখিনি, কিন্তু আজ ট্যাক্স ছাড়া কোনো বাসর হবে না। তাড়াতাড়ি ট্যাক্স দিন, নয়তো আপনার বউকে ঝাড়মুড়িওয়ালার সাথে কাছে বিয়ে দিয়ে দেবো। বিবিরানো শিহজাদ। কাল সাপ এতক্ষণ ফনা তুলে হিস করছিল কামড় দেওয়ার জন্য, এখন আরো 7-8টা কালনাগি নিয়ে এসেছে টেক্সট চাইতে। অনন্যা বলো, জাতির দুলাভাই কি আমাদেরকে বকছেন? আরে না না, এই তো তোমাদের বকশিস। ওরা নিল না। পিয়া বলো, 10,000 টাকা 1 টাকাও কম হবে না, সোজা 10,000 টাকা দিয়ে দিন, আমরা চলে যাই। হেসে উঠল শিহজাদ। ওদের হাতে 10,000 টাকা দিতেই ওরা চেঁচিয়ে উঠল। এবার ওরা জুস দই মিষ্টি নিয়ে এলো দুজনের জন্য। ওদের ছেলে মানুষই দেখে না হেসে পারল না শিহজাদ। তবে কেন জানি হুট করে শবনমের কথা মনে পড়ল। তাদের বাসের রাতও এমন হয়েছিল। মন খারাপ হয়ে গেল শিহজাদের। আজ শাড়ি কিনতে গিয়েও বারবার শবনমের কথা মনে পড়ছিল। শবনম শাড়ি খুব পছন্দ করে, যতবার শপিং করত ততবারই শবনমের জন্য একটা শাড়ি নিয়ে নিত। সে কি খুশি হতো। শবনমের হাসি হাসি মুখটা মনে পড়ল হঠাৎ। পরক্ষণে সামলে নিল। কিছু মানুষ আছে না, একজন আরেকজনের থেকে সীমাহীন দূরে থাকে,
তারপরও একজন আরেকজনকে সীমাহীন মাইল জড়িয়ে রাখে বুকের গহীনে। শেহজাদও ঠিক তেমনই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিজের দোষে নিজেই ঠকলো শবনম। তার কোনো হাত নেই এতে। এখন মিঠি তার জীবনে এসেছে, সেসব ভুলে ভালো থাকতে চায়। কষ্ট হবে আর কি, তবে মিঠিকে কোনো কিছুই বুঝতে দেওয়া যাবে না। এতে মিঠি আরও কষ্ট পাবে। মেয়েরা মৃত্যুর পরও তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, দেয় না। এই একটা জায়গায় এসে মেয়েরা খুব হিংসুটে। মায়ের পেটের বোনের সাথেও তারা সমঝোতা করতে চায় না। স্বামীর ভাগ দেও কি এত সহজ? মোটেও না। কিন্তু মিটের ভাগ তো আরও আগে আরেকজন নিয়ে গেল। সত্যি বলতে কোনো মেয়েই বেঁচে থাকা অবস্থায় স্বামীর ভাগ অন্যকে দিতে পারে না। আর এটা ভয়ঙ্কর রকমের কষ্ট। এই কষ্ট সত্যিই ভয়ঙ্কর। কোনো মেয়ে এটা মেনে নিতে পারে না। ওরা একটা কেক নিয়ে এলো, ওদের দুজনকে দিয়ে কেক কাটালো এবং নানা রকম পোজ দিয়ে ওদের অনেকগুলো কাপল পিকচার তুলে নিল। এরপর টাইমিং সেট করে গ্রুপ ফটো তুললো, সেলফি নিল। তারপর বিদায় জানিয়ে ওরা চলে গেল। ওরা যেতেই শেহজাদের সাথে নিজের ফোন দিয়ে বেশ কয়েকটা সেলফি তুলে নিল মিঠি। এত পিকচার নিচ্ছ যে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে, অসুস্থ হয়ে পড়তে পারো। ঘুমাবো, কিন্তু পিকচার তোলাটাও জরুরি। কেন? কারণ আয়না ফেলে আসা দিনগুলো দেখায় না, তাই সুন্দর সুন্দর মুহূর্তগুলো বন্দি করেছি ক্যামেরায়। নিজেকে আমার মায়ায় বন্দি না করে মুহূর্ত বন্দি করছো সুমিত্রা? চট করে শেহজাদের দিকে তাকালো মিঠি। আচমকা জিজ্ঞেস করে বসলো, আমায় ভালোবাসেন? একটু একটু। কি চান? দুঃখ। কেন? দুঃখ গ্রহণ করার মতো আন্তরিক না হলে ভালোবাসার মতো দুঃসাহস করা যায় না সুমিত্রা। আচ্ছা, একটা ফুলের নাম বলতে পারবেন? হ্যাঁ, দুঃখ। একটা নদীর নাম জানতে চাই। বেদনা। একটা গাছের নাম বলতে পারবেন? কষ্ট। শেহজাদের মনিতে চোখ রাখলো মিঠি। আচমকা জিজ্ঞেস করলো, আমি আপনার সুনেত্রা। হ্যাঁ। কেন? তোমার চোখগুলো জীবন্ত, কথা বলে আমার সাথে। তুমি আয়না দেখো কিভাবে? তোমার চোখের প্রেমে তুমি পড়ো না? আপনি পড়েছেন? না। তাহলে? মায়ায় পড়েছি। চোখের মায়ায় তো অনেকেই পড়ে শেহজাদ, কিন্তু চোখের ভাষা বোঝে কজন? প্রথম দেখায় তোমার চোখগুলো দেখতেই আমার সর্বনাশ হয়েছে সুনেত্রা। আমি অবোধ হয়ে ভাষা বুঝতে পারিনি। আচ্ছা, প্রেম কি? আমার মতে প্রেম হচ্ছে ফিকে, ভনিতা, অভিনয়, মোহ আর কামনা। মোহ আর কামনা কি? যে ভালোবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা। আর নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই। প্রেম শুধু নিজের জন্যই। শেহজাদকে প্রশ্ন করতেই মিঠির বেশ ভালোই লাগছে, তাই ফের জিজ্ঞেস করে বসলো, আচ্ছা বলুন তো, কোন ভালোবাসায় ব্যথা নেই? ভালোবাসায় তো ব্যথা সবচেয়ে বেশি। কিভাবে জানেন? হৃদয় না ভাঙলে কবিতার জন্মই হতো না, ন হন্যতে লেখাই হতো না। চন্দ্র শ্রীকান্ত লিখতেন কিভাবে? বিরহের জঠর থেকে তো জন্ম হয় সাহিত্যের, আর ব্যথাগুলোই তো শব্দ হয়ে ঝরে পড়ে। ভীষণ দারুণ। আপনার ভাবনা এবং ভালোবাসার ধরন ভীষণ গভীর শেহজাদ। সেই গভীর তল অনেকেই খুঁজে পায় না সুনেত্রা। সেটা তার ভাগ্যের দোষ। আর ভালোবাসার তল খুঁজে পেতে হলে পুরো দস্তর প্রেমিকা হতে হয় হয়তো। আচ্ছা, মানুষের জীবন কয় প্রকার? 3 প্রকার মিলিয়েই মানুষের জীবন সুনেত্রা। রয়ে যায়, সয়ে যায়, বয়ে যায়। ও আচ্ছা, ভালোবাসা কাকে বলে? তো হাতের রেখায় নেই জেনেও তবুও তীব্রভাবে তাকে চাওয়ার নামই ভালোবাসা। আর শরীর নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেও ভালোবাসা বলে। আর বললে তো সে অনেক, শেষ হবে না সুনেত্রা। অসংখ্য, অগণিত, এর হিসেব নেই। বেশ, ভালোবাসার শেষ কোথায়? প্রেমের শেষ আছে, তবে ভালোবাসার কোনো শেষ নেই। কেন? যার প্রতি মন থেকে একবার ভালোবাসার সৃষ্টি হয় তার জন্যই অনন্তকাল ভালোবাসা থেকে যায়, হোক না সেটা একটা অবিবাহিত মেয়ে কিংবা একটা বিবাহিত মেয়ের ভালোবাসা। ভালোবাসার কি লাগে? ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, কিন্তু বিচ্ছেদ করার জন্য অজুহাত লাগে। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? একদম না। কেন? আমি তোমাকে ভালোবাসি, শুধু এই 3টে শব্দ বলে দিলেই ভালোবাসা হয়ে যায় না সুনেত্রা। সারা জীবন পাশে থেকে ভালোবাসার প্রমাণ দিতে হয়, আর সেটাই ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা কেনা যায় না? পয়সা থাকলে তো মানুষের জীবনও কিনে নেয় লোকে। ভালোবাসা আর কি জিনিস? আচ্ছা, ভালোবাসা কোথায় আছে? ভালোবাসা নারীকে আগলে রাখার মাঝেই আছে। ভালোবাসা নারীকে বিপদ থেকে রক্ষা করার মাঝেই আছে। ভালোবাসা নারীকে আপন করে নেয়ার মধ্যেই আছে। ভালোবাসা নারীকে মর্যাদা দিয়ে কাছে টানার মাঝেই আছে। দারুণ। আচ্ছা, তাহলে মানুষ কেন ভালোবাসাকে দোষারোপ করে? ভালোবাসা খুঁজতে গিয়ে আমরা ভালো লাগার পেছনে দৌড় দিই,
তবে ক্লান্তিটা যখন এক পক্ষ থেকে হয়ে যায় তখন আমরা ভালোবাসাকে দোষারোপ করি। গ্রেট। ভালোবাসার স্বাদ কেমন? ভালোবাসা থাকলে পেঁয়াজ মরিচ কামড়ে ভাত খাওয়াও অমৃত লাগে। আর যেখানে সুখ কিংবা ভালোবাসা নেই সেখানে মাছ মাংস কোরমা পোলাও থাকলেও সব কিছুই বিষাক্ত মনে হয়, এমনটাই স্বাদ। আচ্ছা, ভালোবাসার মানুষটার জন্য কি কি করা যায়? যাকে ভালোবাসা যায় তার দিকে চেয়ে এক জীবন কাটিয়ে দেয়া যায়। শুনেছি ছেলেদের হাসি ও মেয়েদের কান্না কখনো বিশ্বাস করতে নেই, এটা কি সত্য? ছেলেদের হাসির ভিতরে লুকিয়ে থাকে হাজারো চাপা দুঃখ কষ্ট, আর মেয়েদের কান্নার ভিতরেও থাকে ছলনা। তবে পার্থক্য নেই, আনন্দের গভীরে বেদনা থাকে। আচ্ছা, মানুষ ভালোবাসে কেন? কিছু স্মৃতি জমাতে। দুঃখ পায় কেন? মানুষের জন্য নয়, তার স্মৃতির জন্য। আচ্ছা, জীবন কি? লাইফ ইজ এ ফুল অফ মেমোরিজ ক্যারিয়ার। জীবনের আনন্দ কিসে? প্রেম, ভালোবাসা, যত্ন, মায়া, মহব্বত। বেদনা? প্রেম, ভালোবাসা, যত্ন, মায়া, মহব্বত। একটা প্রশ্নের উত্তর দেবেন? বলো। আচ্ছা, একাধিক পুরুষে চুম্বন করা নারীর ঠোঁটে কিংবা মদের গ্লাসে কোনটায় ঠোঁট রাখা যায়? মদের গ্লাস আর নারীর ঠোঁট দুটোই কখনো এটো হয় না সুনেত্রা। কেন? দুটোই এক্সপেন্সিভ। আচ্ছা, আপনার কাছে সুন্দর মানুষ কি? সে সব কিছুরই মাঝে সৌন্দর্য খুঁজে পায়। শেহজাদের চোখে চোখ রেখে তাকিয়ে রইল মিঠি। জানেন, আপনার সকল প্রত্যুত্তর শুনে আপনাকে আমার পুরো দস্তর একটা প্রেমিক মনে হলো। অর্থাৎ আপনি একজন পুরো দস্তর প্রেমিক। পুরুষের ভালোবাসা বুঝতে গেলে নারীকে আরো কয়েকবার জন্ম নিতে হবে। হয়তো প্রেম করেছেন কখনো? না। বিয়ের আগে কারো প্রেমে পড়েছেন? হ্যাঁ। কৌতূহলী হলো মিঠি। কে সে? আছে একজন। জানা যাবে। ছোট্ট একটা পিচ্চি মেয়ে। তাকিয়ে রইল মিঠি। এইভাবে তাকিয়ে থেকো না সুনেত্রা। কেন? তোমার চোখের ভাষা উচ্চ মাধ্যমিকের ক্যালকুলাসের চেয়েও জটিল। আনমনা হলো মিঠি। তাতে কি হয়? সর্বনাশ। একদিন আব্বু বলেছিলেন, যেখানে নিজে ভালো থাকবি সেটাই ভালোবাসা। হ্যাঁ, সেটাও ভালোবাসা। হ্যাঁ। আমি তোমায় ভালোবেসে ভালো রাখতে চাই সুনেত্রা। মলিন হাসলো মিঠি। তবে আমি দোয়া করি শেষ পর্যন্ত তোমাকে যে পাবে সে যেন তোমাকে হিরোর মতো নয়, মুক্তোর মতো খোলসে আবৃত করে যত্নে রাখে। অর্থাৎ যে তোমারে পাইলো সে যেন তোমারে যত্নে রাখে। খুব যত্নে থাকতে চেয়েছিলাম শেহজাদ। একটা সুন্দর পরিবারও চেয়েছিলাম। আরও চেয়েছিলাম ঠিক আমার মতোই দেখতে এবং গুলুমুলু, ফোলা ফোলা গালের অধিকারী কিউট মিষ্টি দুটো কন্যা সন্তান হবে। আমি তাদের অনেক ভালোবাসবো। আমি মায়ের আদর ভালোবাসা পাইনি, তাই তাদের অনেক ভালোবাসবো আমার মা মনে করে। আর তাদের নাম দিব কুমকুম আর ঝুমঝুম। এত চিন্তা করো না সুনেত্রা। যিনি জীবন দিয়েছেন তিনি সবকিছু ভেবে রেখেছেন। রিজিকের মালিক কেবল আল্লাহ, তাই খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাআল্লাহ। মানতে গিয়েও আপনাকে মানতে পারি না শেহজাদ। আপনি ইচ্ছে করে আমাকে মায়া লাগাচ্ছেন। আচমকা ইমোশনাল হয়ে পড়ল মিঠি। মিঠি, তোমার হাতটা একটু দেবে? চলো চলো নয়নে জিজ্ঞাসু দৃষ্টিতে নিক্ষেপ করলো। তোমার হাতের রেখায় আমার নাম লিখে দেই। তাতে কি হবে? তাহলে তুমি তোমার ভাগ্যকে নিয়ে আর হীন মনতায় ভুগবে না। কেন? তোমার হাতের রেখায় থাকতে চাই, তোমার ভাগ্যে শেষ অবধি থাকতে চাই। বেঁচে থাকার প্রার্থনাতে দুজনে একসাথে বৃদ্ধ হতে চাই। কিন্তু বিধাতার কাছে আমার ভাগ্যকে নিয়ে এক আকাশ সমান অভিযোগ। আর করো না, অসন্তুষ্ট হবেন বিধাতা। ক্ষমা চেয়ে নিও, নিশ্চয়ই তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। হয়তো। আনমনা হলো মিঠি। আচ্ছা, আমি কি কখনো মা হতে পারবো না? বলে শেহজাদের চোখের অভ্যন্তরে চোখ রাখলো। মলিন হাসলো শেহজাদ। জানো, আল্লাহ কাউকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে সুস্থতা দিয়ে, কাউকে অসুস্থতা দিয়ে, কাউকে সম্পদ দিয়ে, কাউকে সফলতা দিয়ে, কাউকে ব্যর্থতা দিয়ে, কাউকে সন্তান দিয়ে। আমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা অবিচল, ধৈর্যশীল ও কৃতজ্ঞ থাকে। সর্বাবস্থায় একমাত্র আল্লাহর ওপর ভরসা ও বিশ্বাস করে। আল্লাহ আমাদের সকলের সহায় হন। তুমি যেই প্রশ্নটা করেছো সে তো একমাত্র স্বয়ং আল্লাহই ভালো জানেন, কারণ তিনি সর্বজ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা সন্তান দিলে তোমার মাঝেই দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিংবা অন্য কারো মাধ্যমেও দিতে পারেন। তাই বলবো এত হতাশ হচ্ছ কেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে। জানো, বেশ কিছুদিন পূর্বে আমি কোথাও পড়েছিলাম আল্লাহ দিতে দেরি করেন না, আবার তাড়াতাড়িও করেন না। আল্লাহ সঠিক সময়ে দেন। অনেক সময় অনেক
কিছু খুব করে চেয়েও যখন পাই না, তখন এই কথাটা আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় সুনেত্রা। আমার বিশ্বাস, আমি যা চাই আল্লাহ হয়তো একদিন আমায় সব দেবেন এবং সঠিক সময়ে দেবেন, ইনশাল্লাহ। এক নাগারে বলে থামলো শেহজাদ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তুমি চাইলে ভালো কাউকে খুঁজে বিয়ে করে নিতে পারো, অর্থাৎ আমাকে ডিভোর্স দিতে পারো। জীবন তো একটাই, আর জীবনটা কেবল তোমার। সুখে থাকার অধিকার সবারই আছে। আমিও চাই তুমি সুখী হও। লাগবে না কিছু। আল্লাহ নাকি মরা গাছেও ফুল ফোটানোর ক্ষমতা রাখেন, মরুভূমিতে বন্যা বইয়ে দিতে পারেন। সব ক্ষমতা তিনি এক আল্লাহ রাখেন। তিনি চাইলে সব সম্ভব। যদি তিনি রহম করেন তাহলে তিনি আপনার মাঝেই আমাকে সন্তানও দান করতে পারেন, কিংবা দেবেন রহমত এবং রিজিকও দেবেন। আমার অন্য কাউকে খোঁজা লাগবে না। প্রসন্ন হাসলো শেহজাদ। মাথা নাড়ালো মিঠি। কিছু কিছু ভালোবাসা খুব সুন্দর সুনেত্রা, হয়তো। তবে আমি ব্যতীত তোমার শরীর অন্য কেউ ছোঁয়ার আগে, তোমার দীর্ঘশ্বাসে অন্য কারোর বুক কেঁপে ওঠার আগে আমার মৃত্যু হোক সুনেত্রা। এমন কথা কেন বললেন? জীবন থেকে আমাদের অনেক কিছুই হারিয়ে যায় সুনেত্রা, কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে গেলে জীবনকে কেমন যেন অগোছালো মনে হয়। জানো, আত্মার সাথে মিশে যাওয়া সম্পর্কের বিচ্ছিন্ন হলে মানুষ বেঁচে থেকেও জীবন্ত লাশে পরিণত হয়। কাউকে পেয়ে হারানোর মতো তীব্র ব্যথা সহ্য করার মতো নয়। জানো, আমি ভীষণ রকমের ভঙ্গুর হয়ে আছি। এই বিশ্বাস, মায়া, ভালোবাসা ভেঙে গেলে আমি গুড়িয়ে যাব, এলোমেলো হয়ে যাব। তাই বলছি, যেতে চাইলে মায়া আর ভালোবাসা জন্মানোর আগে চলে যেও, তবু এলোমেলো করে যেও না। আমি আর সইতে পারবো না। জন্ম থেকেই কপাল পোড়া। তুমি এসে বুকটাও পোড়ানোর চেষ্টা করো না প্লিজ। তুমি আমাকে রোজ নিয়ম করে দুঃখ দিও, তবুও ছেড়ে যেও না। যদি থাকার মতো থাকো তাহলে হাত ধরো, এমন শক্ত করে ধরো যেমন করে শক্ত করে ধরে থাকে যুগের পর যুগ কংক্রিট দালান কোঠা। আচমকা মায়ের কথা মনে পড়তে খুব ইমোশনাল হয়ে পড়ল মিঠি। বুকের সাথে মিশিয়ে নিল শেহজাদ। মিঠি, শান্ত হও। নিজেকে সামলে নিল মিঠি। চোখের জল মুছিয়ে পড়ল। একটা কথা বলি। বলো। আপনি তখন লাভ স্টোরি বলেছিলেন, ওটা কি সত্যি? মৌন রইল শেহজাদ। বলুন। কিছুটা। আর কিছু সাজানো। আর কিছু জিজ্ঞেস করতে পারল না মিঠি। আপনার সকল সমস্যা জানার পর আমি আপনাকে মেনে নিলাম শেহজাদ। তবে একটা কথা বলি, আমি নিজের মনকে মানিয়ে নিয়েছি এই বুঝ দিয়ে যে সবসময় নিজের অপছন্দ করা মানুষটি যে ভুল হবে এমনটাও নয় শেহজাদ। আপনি শবনমকে ভালোবেসেছিলেন, কিন্তু সে ছিল একটা ভুল মানুষ। সব ভুলে আপনি এখন নতুন করে সবটা আবার শুরু করতে চাইছেন আমাকে ভালোবেসে। তাই আমি আপনাকে সঙ্গ দিব। অনেক সময় সব কিছু শুরু থেকে শেষ হয় না শেহজাদ, অনেক সময় শেষ থেকেও নতুন কিছু শুরু হয়। আমরা তো এও জানি ভুল থেকেই মানুষ শেখে। আমরা না হয় শেষ থেকে শুরু করব, আর কখনো কোনো অভিযোগ করব না আপনার কোনো খুঁত নিয়ে। তবে এইটুকুই বলবো আপনাকে যে অতীতে সব কিছু হারিয়েছেন, মনে রাখবেন আপনি হয়তো সবচেয়ে উত্তম কিছু জেতার জন্যই হারিয়েছেন। আর আমার ভাগ্যকে আমি মেনে নিতে শুরু করলাম শেহজাদ। ভাগ্যে যা আছে তাই হবে। মানুষ তো নিজের ভাগ্যের লিখন নিজে খণ্ডাতে পারে না। কথাই তো আছে, বিধাতার লিখন যায় না খণ্ডান। ঠিক তেমনই। মলিন হাসল শেহজাদ। মিঠি এই ম্যাচিওর, আবার এই কতক্ষণ ইম্যাচিওর, তবে ভালো লাগে। এছাড়াও সত্যি বলতে, যেসব মেয়েরা ভীষণ রাগী জেদি, এদের মন খুব নরম এবং ভালো হয়। এরা মানুষকে হুটহাট আঘাত করে বসে ঠিকই, কিন্তু শেষে নিজেই কষ্ট পায়। আর এরা সাংঘাতিক রকমের ভালোবাসতে পারে। কথায় আছে, যার মস্তিষ্কে রাগের পাহাড় তার মস্তিষ্কই ভালোবাসার সিংহ। মিঠির কথাগুলো শুনতেই মনের অজান্তেই সম্মান চলে এলো। আপনার সাথে অনেক খারাপ বিহেভিয়ার করেছি, তার জন্য সরি, ফরগিভ মি। মৃদু হাসলো শেহজাদ। একটা কথা বলি। বলো। মানুষ নাকি তাকে আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে দেখতে পায়। হয়তো। কিন্তু আমি তো আপনার মধ্যে আমার বাবা মাকে দেখতে পাই শেহজাদ। মৃদু হাসলো শেহজাদ। বিয়ের প্রথম রাতে স্পষ্ট আমি আপনার মধ্যে আমার বাবা মায়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। তখন থেকেই আপনার উপর কেমন যেন একটা মায়া কাজ করছিল। কিছু বলতে পারলো না শেহজাদ, শুধু মলিন হাসলো। মিঠি, তুমি নয়নতারার মতো হও। রোদে হাসবে, বৃষ্টিতে কাঁদবে, কিন্তু কথা দাও ভেঙে পড়বে না।
যখন কেউ আঙ্গুল তুলে বলতে চাইবে তুমি কিছু নও, সামান্য ফুল ছাড়া, তখন তাদের উত্তর দেবে তুমিও না হয় বরং ফুল হয়ে দেখাও। কারো বুক কেটে জায়গা করে নাও, কারো খোঁপার সৌন্দর্য বাড়াও, কারো বইয়ের ভাঁজে লুকিয়ে রও, তুমিও বরং আমার মতো স্বার্থহীন নয়নতারা হও। কথা দিলাম আমিও স্বার্থহীন নয়নতারা হব। হঠাৎ পকেট থেকে ছোট ছোট 3টা বক্স বের করলো। মিঠির হাত টেনে অনামিকায় একটি ফিঙ্গারে রিং পরিয়ে দিল। তাকিয়ে রইল মিঠি। কি সুন্দর, মুগ্ধ হলো সে। দেখো তো তোমার পছন্দ হয়েছে সুনেত্রা? খুব। মিঠির ফর্সা ভরা ভরা লতানো পুতুল পুতুল টাইপ আঙ্গুলে রিংটির উপর সমিনে চুমু খায় শেহজাদ। সুনেত্রা, মাথা নাড়িয়ে সায় দিল মিঠি। বিয়ের আংটি বাম হাতের চতুর্থ আঙ্গুলে অর্থাৎ অনামিকায় কেন পরানো হয় জানো? না। এর কারণ এটি একমাত্র আঙ্গুল যার স্নায়ু সরাসরি আমাদের হৃদয়ে অর্থাৎ হৃদযন্ত্রের সাথে সংযুক্ত থাকে। যত নারী পুরুষের হৃদয়ের সাথে থাকে, যাতে বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেই দুজনের হৃদয়ের সাথে আটকে থাকে। সঙ্গত কিছু কারণে মনে করা হয় বাঁ হাতের চতুর্থ আঙ্গুল অর্থাৎ অনামিকা আঙ্গুলটি সরাসরি হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত, যার কারণে এর নাম দেয়া হয় ভেনা আমোরিস কিংবা ভালোবাসার ধমনী। অর্থাৎ প্রেম ভালোবাসার শিরা অনামিকা হতে হৃৎপিণ্ডে পৌঁছেছে, আর অনামিকা হলো আংটি পরার জন্য সবচেয়ে উপযুক্ত আঙ্গুল। এই কারণে একে রিং ফিঙ্গারও বলা হয়ে থাকে। ও, জানতাম না। তবে জ্যোতিষ শাস্ত্রবিদরা মনে করেন এই আঙ্গুলের ওপর সূর্য ও মঙ্গলের প্রভাব থাকে, যদিও এইসব জ্যোতিষ শাস্ত্র আমি বিশ্বাস করি না। মৃদু হাসলো মিঠি, ফের হাতে চুমু খায়। তোমাকে কিছু দিতে পারিনি, তাই আজ একসঙ্গে নিয়ে এলাম। এত কিছুর প্রয়োজন ছিল না, অল্পতেই আমি খুশি। জীবনে বিয়ে একবার, প্রয়োজনে দুবার, আমারটা না হয় ভিন্ন। বিয়েতে সবারই কম বেশ স্বপ্ন থাকে। আমি চাই না তোমার স্বপ্নগুলো অপূর্ণ থাকুক। তোমার জন্য আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু করেছি মিঠি। তবে সব স্বপ্ন ইচ্ছে হয়তো পূরণ করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দিও। আমি ধন্যাঢ্য পরিবারের সন্তান নই, খুবই নিম্নবিত্ত। তোমাকে হয়তো দামি নামি দামি জিনিস এবং বিলাসবহুল জীবন দিতে পারবো না, কিন্তু অসীম ভালোবাসা দিতে পারবো। আপনার কি আছে তা আমি কখনো চাইনি শেহজাদ। তবে জানেন, আমি জীবনসঙ্গী হিসেবে চাকরিজীবী নই, চাকরি প্রার্থী চেয়েছিলাম, কারণ আমি তার সফলতা উপভোগ করতে চেয়েছিলাম এবং সেখানে কিছু অবদান রাখতে চেয়েছিলাম। এটা আদিক্ষেতা নয়, এটা সত্যি। আর আমি এও জানি পরিস্থিতি অনুযায়ী নিজের চাহিদা কন্ট্রোলে রাখতে পারলেই জীবন ভয়াবহ সুন্দর। মুগ্ধ হলো শেহজাদ মিঠির ভাবনা চিন্তা দেখে। আসলে মিঠির ভাবনাগুলো বিচিত্র, যাতে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। একটা বক্স খুলে মিঠিকে একটা লকেট পরিয়ে দিল। তোমার জন্য পছন্দ হয়েছিল, এটা সব সময় তোমার সাথে রেখো, কখনো খুলতে পারবে না। হাত দিয়ে ধরে দেখলো মিঠি। লাভ শেপের ডায়মন্ড লকেট, কি সুন্দর। দুহাতে দুটো গোল্ড এবং ডায়মন্ড এবং সংমিশ্রণে গড়া গোলাপ বালা পরিয়ে দিল। বিয়ের পর নাকি মেয়েদের হাত খালি রাখতে নেই। যদিও আমি এইসব কুসংস্কার মনে করি, তবুও তোমার জন্য একজোড়া গোলাপ বালা কিনতে ভুললাম না। আমি চাই এই বালা জোড়া তুমি মাঝে মধ্যে পরিও, যখন খুব ভালো লাগবে। বালাগুলোর উপর তর্জনী বুলালো মিঠি। কি সুন্দর, পুরো বালাতে যেন আস্ত জীবন্ত গোলাপ ফুটে রয়েছে, আর ডায়মন্ডগুলো যেন ফুটন্ত ফুলের উপর পড়ে থাকা শিশির। আপনার পছন্দ অনেক সুন্দর শেহজাদ। ধন্যবাদ। একটা কাজ করলে রাগ করবে না তো সুনেত্রা? না। মৃদু হেসে মিঠি কপাল থেকে সোনার টিকলিটা সরিয়ে নিল। আরেক পকেট থেকে একটা বক্স বের করলো। বক্স খুলতে দেখলো একটা সিম্পল ডিজাইনের টিকলি। মিঠির কপালে পরিয়ে দিল। তুমি বলেছিলে শবনমকে যা করেছি তোমাকে তা করতে না, কিন্তু শবনমকে আমি বিয়ের রাতে সব দিলেও টিকলি দিইনি, তাই তোমাকে স্পেশাল একটা টিকলি পরিয়ে দিলাম। মাঝে মধ্যে বাসায় একটু সেজে গুজে আমার সামনে এই টিকলিটা পরিও, অনাদরে ফেলে রেখো না। সবসময়ই যাতে ক্যারি করতে পারো, মূলত এর জন্যই বেশি গর্জিয়াস নেইনি, সিম্পল একটা ডিজাইনের নিয়েছি। কিছু বলো না মিঠি, তবে ভীষণ খুশি হলো এবং খুব ভালো লাগছে সময়টা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্পেশাল গিফট হিসেবে বিয়ের রাতে শবনমকে একজোড়া নুপুর দিয়েছিল শেহজাদ, আর মিঠিকে টিকলি। তবে মিঠিকেও কোনো একসময় একজোড়া সোনার নুপুর গড়িয়ে দেবে, আর চাইলেই আজ দিতে পারত, কিন্তু দেয়নি। শবনমের সাথে ভিন্নতা রেখেছিল। একটা ছোট্ট বক্স মিঠির হাতে তুলে দিল। কি? খুলে দেখো। দেখলো একটা 21
স্টোন বিশিষ্ট ডায়মন্ড এর নোজবিন। তুমি তো নাক ফোড়াওনি, হয়তো নিজের হাতে পরিয়ে দিতাম। যখন নাক ফোড়াবে তখন এটা পরে নিও। আমাদের গ্রামে কথিত বিয়ের পর নাকি নাক ফুল পড়তে হয়, খালি নাকে থাকলে নাকি স্বামীর অমঙ্গল হয়। যদিও এইসব কখনো বিশ্বাস করিনি, আমি কুসংস্কার মনে করি। তবে সৌন্দর্যের জন্য দিয়েছি, পরিও। শবনমও সবসময় পড়ে থাকতো। মাথা নাড়ল মিঠি। আপনি আমাকে এত কিছু গিফট করছেন, কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না। মাখনে নেই মিঠির নরম তুলতুলে গালে হাত রাখলো শেহজাদ। আমার জীবনের সবচেয়ে দামি উপহার তুমি, যেটা আমি টাকা দিয়ে নয় ভাগ্য করে পেয়েছি। তুমি আমার জন্য আস্ত একটা উপহার। তুমি আজীবন পাশে থাকলেই হবে, আর কিছু চাই না সুনেত্রা। মৃদু হাসলো মিঠি। সুনেত্রা, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলো মিঠি। হঠাৎ নরম কিছু ছোঁয়া পেল মেদুর গালে। মিঠি তাকায়, দেখলো এক গুচ্ছ গোলাপ থেকে একটা গোলাপ শেহজাদের হাতে। নিশ্চয়ই এটা ছোঁয়া পেয়েছে। ফুল নেবে না সুনেত্রা? মাথা নাড়ল মিঠি। আগে বলো, ফুল নেবে নাকি ভালোবাসা নিবে? ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল ছাড়া ভালোবাসা কি করে হয়? বাহ, অনেক জানো দেখছি। প্রেমে পড়েছো কারো? মাথা নাড়ল মিঠি, চোখ কপালে তুলে বলল, কার? একজন কালো মানিকের। এই মুহূর্তে সত্যি শেহজাদের হাসি পেল। কালো মানিকটা কি আমি? লাজুক হাসলো মিঠি। হঠাৎ জানালাতে বাইরে চোখ পড়ল শেহজাদের। সুনেত্রা, বাইরে আকাশের দিকে তাকাও। মিঠি তাকালো। ওই দেখো চাঁদ। পাশ ফিতে দেখলো মিঠি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। হক চকালো শেহজাদ। চাঁদ না দেখে তুমি আমার দিকে তাকিয়ে রইলে যে সুনেত্রা? আমি তো চাঁদ দেখছি। কোথায়? আমার সামনে। আমি? আপনি আমার কালো চাঁদ। আচমকা শেহজাদের উষ্ণ মরুর বালুকার ন্যায় হৃদয়ে ঝড় বইল। এই কথা তুমি আমাকে বলছো সুনেত্রা? সন্দেহ আছে? কনফিউজড। মৃদু হাসলো মিঠি। ফুল নাও। সবগুলো ফুল একসাথে মিঠির হাতে তুলে দিল শেহজাদ।